আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। আসলে এই প্রথম ভিডিওতে আসা আর কি। তো আসলে ভিডিওতে আমি আসতে চাই নাই। আসলে আমার কাছে মনে হচ্ছে কিছু তথ্য আমার কাছে আছে, আপনাদেরকে শেয়ার করি বা সাধারণ মানুষের শেয়ার করি। বাংলাদেশের একটু হলেও উপকার হবে আমার এই বিষয়টা শেয়ার করার দ্বারা। তো এই জন্য আর কি ভিডিওতে আসা। তো আমি ওইভাবে ভিডিওতে কোনো সময় না আসার কারণে আমি ওইভাবে ভিডিওতে কথাও বলতে পারি না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। তো আমরা সবাই অবগত আছি ইসরায়েল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে। ইরানের সংঘাতে এই যুদ্ধের প্রভাবের ফলে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে, আমার ছোট্ট অ্যানালাইসিস আপনাদের সামনে শেয়ার করবো। ইতিমধ্যে আমি 2 থেকে 3 দিন আগে অলরেডি শেয়ার করেছি। তো আমার কাছে মনে হয়েছে আমি একটা ভিডিওর মাধ্যমে একটা সামারাইজ করে আপনাদেরকে শেয়ার করি। তো আপনারা ইতিমধ্যে জানেন 4 থেকে 5 দিন হবে ইরান অলরেডি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তো বিশ্বের প্রায় 20% বাণিজ্য ওই হরমুজ প্রণালী দিয়ে হয়। তো হয় তো আমরা ইতিমধ্যে জানি এলএনজি দাম বেড়ে গেছে। ইতিমধ্যে আরও খুব দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো বাংলাদেশের রিজার্ভের সংকট একটা জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে ডিজেলের। কারণ বিগত সরকারের আমলে রিজার্ভের একটা সংকট ছিল, তার ধারাবাহিকতা এখনও রয়েছে। যা কয়েকদিন আগে বিদ্যুৎ মন্ত্রী অলরেডি বলেছেন যে রিজার্ভের ক্ষেত্রে একটা বড় সংকট আছে ডিজেলের ক্ষেত্রে। তো এটা প্রায় দেউলিয়া আর কি, ওই রিজার্ভের সংকটটার কথা যদি বলি। তো বাংলাদেশে আসলে ডিজেলের তুলনায় অকটেল পেট্রোল মোটামুটি ভালো রিজার্ভ আছে, তো আশারও আছে। সো ডিজেলটা আসলে কেন গুরুত্বপূর্ণ, আর ডিজেলের প্রভাবটা আসলে কেন আমি যদি একটু বলি। আসলে ডিজেলের প্রভাবটা হচ্ছে এই কারণে, কারণ এই তেল দিয়ে বা এই জ্বালানি দিয়ে আপনার হচ্ছে ট্রাক এবং বড় বড় যানবাহনগুলা চলাচল করে থাকে, যার কারণে এটার প্রভাবটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ডিজেলকে বাংলাদেশের একটি লাইফলাইনও বলে থাকে আর কি, বা বলা হয় অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতিকের একটা লাইফলাইন বলা হয় ডিজেলকে। সো এই জন্য আর কি। তো আমি জানি না বাংলাদেশের সরকার ইতিমধ্যে কি বিকল্প চিন্তা করেছে বা বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করেছে। সো ডিজেল বা এলজির যখন দাম বাড়তে থাকে আর সরকারকে দাম বাড়ানোর একটা চাপও থাকে। আর তা না হলে সরকারকে একটা ভর্তুকি দিতে হয় বিশেষ করে। তো ডিজেলের প্রভাবটা সংকট হওয়ার যথেষ্ট আরও কারণ যদি আমি বলি, আসলে এই ডিজেল দিয়ে কী করা হয়, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কারণ বিদ্যুৎ উৎপন্ন করা হয় যদিও ডিজেল পাওয়া না যায়, আর বেশি দামে যদি পাওয়াও যায়, বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের উপর একটা প্রভাব পড়তে পারে আর কি। বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে, যা বড় একটা প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। এই হচ্ছে বিষয়। তো 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 এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি আসলে যে বিষয়টা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, সেটা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। তো আমরা জানি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অনেক রেমিটেন্স যোদ্ধারা থাকেন, তা বসবাস করেন। সো এই যুদ্ধ বা সংঘাত যদি আসলে দীর্ঘ সময় বা একটা লং পিরিয়ডে চলতে থাকে, আসলে আমাদের রিমিটেন্সের যোদ্ধাদের একটা বড় একটা প্রভাব পড়বে, যার প্রভাবে কয়েকটা ঘটনা ঘটতে পারে, আমি আপনাদেরকে শেয়ার করব। তা হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনৈতিক একটা চাপ মোটাতাকি পড়বে। যেমন হচ্ছে বাংলাদেশ আসলে দুইটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, বা বাংলাদেশের অর্থনীতি প্রধানত দুইটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। তা হচ্ছে এক, রিমিটেন্স যোদ্ধাদের অর্থনীতির উপরে, আর দ্বিতীয় হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর আর কি। তো গার্মেন্টস সেক্টরের উপর তো রিমিটেন্স যুদ্ধের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণভাবে পড়তে পারে। তারপরে যদি আমি বলি, তারপরে মধ্যপ্রাচ্যে বাংলাদেশে অনেক কর্মী প্রতি বছর কী করে যায়। তো মধ্যপ্রাচ্যে একটা লং টাইম যাওয়া বন্ধ হয়ে যেতে পারে, বা একটা সংকট দেখা দিতে পারে এই যুদ্ধ দীর্ঘদিন চলার ফলে। আর সবচেয়ে
বিষয় হচ্ছে আসলে যারা বাইরে বা মধ্যপ্রাচ্যে আসে তাদের অনেকেই অনেকেই চাকরি হারাতে পারে বা অনেকেই চাকরি হারাতে পারে এই যুদ্ধ দীর্ঘদিন চলার ফলে, যার ফলে তিনি দেশে ফিরতে বাধ্য হতে পারেন। তো এই হচ্ছে অবস্থা এখন এই যখন অবস্থা আসলে আমাদের এই সংকটের সময় বা এই শর্ট টাইম সংকটের মোকাবেলা আমাদের করণীয় কী, তো আমি সেই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই শর্ট টাইম সংকটে আমরা আসলে কি কি করব বা কি কি করণীয়, তা হচ্ছে এক, আমরা সবাই মিতব্যয়ী হব। আর তারপরে হচ্ছে ২ নম্বর যদি বলি, তারপর হচ্ছে বা- আমরা আমরা নিজ নিজ বাসা বাড়িতে বাতি, ফ্যান, হচ্ছে এসি এবং গ্যাস অতি প্রয়োজনে, বিশেষ করে আপনার লাইট, এসি অতি প্রয়োজন ছাড়া ব্যবহার করব না। ব্যবহার করব না। অনেকে ভাবতে পারেন হয়তো আমি আর্থিকভাবে সচ্ছল, তো আমাকে মাসিক মানে মাসিক একটা বিল গুনতে হই না। তো আমার সমস্যা নেই। আমি তাদেরকেও রিকোয়েস্ট করব, আপনি বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য হলো বা বাংলাদেশের স্বার্থের জন্য হলো আপনি এই শর্ট টার্ম সংকটে সহযোগিতা হবেন বা সহযোগিতা করবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে উম আমরা যারা ভাবতেছি যে আসলে ঈদের পরে বা ঈদ পরবর্তী সময় আমরা কোথাও ঘুরতে যাব ফ্যামিলিকে নিয়ে বা বন্ধু-বান্ধবকে নিয়ে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা অতি প্রয়োজন ছাড়া কোথাও ভ্রমণে যাবেন না। এই শর্ট টার্ম সংকটের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অবদান আপনারা রাখতে পারেন এ এটির মধ্য দিয়ে। কারণ আপনি যদি কোথাও অপ্রয়োজনীয় ঘুরতে না যান, তারপর ডিজেলের উপরে কি হচ্ছে, অতিরিক্ত একটা চাপ পড়ছে না। আমি বলি নাই আপনি পুরোপুরি আ মানে সংকট থেকে বেরিয়ে যেতে পারবেন। কিন্তু একটু সহযোগিতা করতে পারবেন বের হওয়ার জন্য। তো এটা হচ্ছে বিষয়। তো তো সবার প্রতি আমার আকুল আবেদন, বাংলাদেশের সরকারের ইতিমধ্যে দেখলাম কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন সরকারি অফিসের মধ্যে অপ্রয়োজনীয় লাইট জ্বালানো নিষেধ। তারপরে হচ্ছে আপনার এসি এসি ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন 25-এ ব্যবহার করার জন্য বলা হয়েছে বা এরকম উদ্যোগ দেখলাম নেওয়া হয়েছে। তো আমাকে তো হয়েছে সরকার বা 300 সাড়ে 300 জন সদস্য তো আর এইগুলো মেনে চললে হবে না। 20-22 কোটি জনগণে যদি সমানভাবে মেনে না চলে, তো আমার আকুল আবেদন, আপনারা যার যার জায়গা থেকে এই শর্ট টার্ম সংকট মোকাবেলা করার জন্যে আপনারা সহযোগিতা করবেন। যদিও এই শর্ট টার্ম সংকট মোকাবেলা পুরোপুরি সম্ভব না, কিন্তু একটু সহযোগিতা হলেও হতে পারে বা এই সংকট মোকাবেলা করার জন্য। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার এই প্রথম আমি এই ভিডিওতে কথা বলা আর কি। সো আমি অভ্যস্ত না আর কি। সো সবার প্রতি আমার দোয়া, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।